নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূল, বিজেপি থেকে এমনকি কংগ্রেসও বিভিন্ন রাজনৈতিক দলগুলি কোটি কোটি টাকা পেয়েছে, কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষের পকেট থেকে গিয়েছে সেই টাকা। দিন দিন কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে। 2019 থেকে 2024-এ সমস্ত জিনিসে, সেটা ওষুধের দাম হোক বা দুধের দাম, জিনিসপত্রের দাম বেড়েছে। আলটিমেটলি ভুগছে সাধারণ মানুষ। দেখুন, এই যে প্রশ্নটা করলেন, এটা আপনাকে বুঝতে হবে যে ইলেকট্রাল বন্ডে ব্যাপারটা কি। পলিটিক্যাল পার্টিদের কে টাকা দিচ্ছেন? আপনি টাকা দিচ্ছেন না, আমি টাকা দিচ্ছি না। কারা টাকা দিচ্ছে? যারা বড় বড় ব্যবসায়ী, বিজনেসম্যান, তারা টাকা দিচ্ছে। এবার আপনি আমাকে বলুন, পৃথিবীতে তো বিনা পয়সায় ফ্রি বলে তো কিছু হয় না। আজকে যখন কোনো ব্যবসায়ী কোনো পলিটিক্যাল পার্টিকে টাকা দিচ্ছে, তাকে তো সেই টাকাটা উদ্ধার করতে হবে। কি করে উদ্ধার করবে? যে আমি টাকা দিচ্ছি তোমাকে, তার বদলে তুমি তোমার একটা সরকারি সংস্থা আমাকে নয় বিক্রি করে দাও, নয় তুমি ওষুধের কোম্পানি টাকা দিচ্ছে কিন্তু মার্কেটে ওষুধের দাম কম, তুমি সেটা রেস্ট্রিকশন তুলে দাও, আমি ইচ্ছা মতন ওষুধের দাম বাড়িয়ে দেবো, দুধের দাম বাড়িয়ে দেবো। ক্ষতি কি? আলটিমেটলি সাফার কে করছে? সাধারণ মানুষ। এই জন্যই কিন্তু সিপিএম মামলা করে বল ইলেকট্রন বন্ড হতে পারে না। কারা দিচ্ছে, কি দিচ্ছে, সেটা প্রকাশ করতে হবে। আজকে প্রকাশ করার পর দেখা যাচ্ছে যারা দিচ্ছে তারা কিভাবে, কত রকমভাবে ফেভার পেয়েছে এই তৃণমূল বা বিজেপির কাছ থেকে। কোনো ওষুধের কোম্পানি, তাদের ওষুধের দাম বেড়ে গেছে। আমরা দেখছি কিছু, এই যে দুধের যে মেট্রো এডি এতদিন সরকারি ছিল, এটা এখন বেসরকারি হয়ে দুধের দাম বেড়ে গেছে। এটাই হলো তার, আমি টাকা দিয়েছি, তার বদলে তুমি আমায় ফেভার দিয়েছো, আর এই ফেভারের জন্য ভুক্তভোগী কে? আমরা সাধারণ জনগণ। কিন্তু দাদা, যে বিষয়টা মানে সবাই প্রশ্ন তো তুলছে যে নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলো টাকা পেয়েছে, কিন্তু এখানে একটা প্রশ্ন, কিন্তু আরও একটা প্রশ্ন উঠছে, নির্বাচনী বন্ড যদি গ্রহণযোগ্য না হয় তাহলে নির্বাচনী বন্ডের বিকল্প কি? তাহলে কিভাবে? কারণ নির্বাচন করতে একটা খরচ তো লাগে। দেখুন, নির্বাচনী বন্ড বা কোনো ব্যবসায় কাউকে টাকা দেবে না পলিটিক্যাল পার্টিকে, এটা কিন্তু কেউ বলছে না। বিষয়টা হলো, যখনই লুকোচুরি করে ঢেকে ঢুকে কোনো টাকা দেওয়ার বিষয় আসবে, তখনই কিন্তু একটা ফেভারের বিষয় আসবে। আজকে যদি জিনিসটা ওপেন হয় যে ঠিক আছে, আজকে বিকল্প কি? আজকে ধরুন এক্স কোম্পানি বিজেপিকে টাকা দিতে পারে বা তৃণমূলকে টাকা দিতে পারে, সেটা লোকে জানুক যে এক্স কোম্পানি দিচ্ছে। এটা যদি সবাই জানে আজকে যে এক্স কোম্পানি বিজেপিকে টাকা দিয়েছে বা তৃণমূলকে টাকা দিয়েছে, তখন কিন্তু যে সবাই জেনে যাওয়ার পরে তৃণমূল বা বিজেপি বা যাকেই টাকাটা দিক, একেবারে তার ফেভারে, এক্সের ফেভারে কিছু করে দিচ্ছে, সেটা কিন্তু করতে গেলেও 5 বার ভাববে। কারণ এটা জনগণ জানে। ইলেকট্রাল বন্ডে কি হচ্ছিল, জানতে পারছিল না কে টাকাটা দিচ্ছে, উল্টে গভর্নমেন্ট তাকে ফেভারটা দিয়ে দিচ্ছিল, সাফার করছিল জনগণ। আজকে কিন্তু জনগণ এখন প্রশ্ন করতে পারবে, এক্স টাকা দিতেই পারে, যে কেউ যাকে তাকে টাকা দিতে পারে, তাহলে কি এক্সকে, যদি এটা প্রকাশ্যে এসে যায় আজকে এক্স টাকা দিল মানেই কি এক্সকে এই সুবিধাটা পাইয়ে দেওয়া হলো? এই ওষুধের কোম্পানি এক্স যদি হয়, তাহলে কি তাই জন্য এই কোম্পানির ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হলো? এটা কিন্তু আজ তখন জনগণ সরকারকে প্রশ্ন করতে পারবে, যেটা এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এতদিন পুরো ব্যাপারটা চাপা ছিল। একদিকে সিপিআইএম, তারা তো, সিপিআইএম ছাড়াও যে বামপন্থী দলগুলি রয়েছে, তারা তো টাকা নেয়নি নির্বাচনী বন্ড থেকে। একই সঙ্গে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে, কিন্তু বিরোধীরা, মানে সিপিআইএমের বিরুদ্ধেই আমরা যদি বলি, শাসক দলের রয়েছে যারা, তারা একটা অস্ত্র তারা পেয়েছে। তারা বলছে সিপিআইএম যেভাবে টাকা নেয় কৌটো নাড়িয়ে, ওটাও তো বেআইনি, এরকমভাবে ওটাও তো কালো টাকা, ওটারও তো কোনো হিসেব থাকে না। একদমই না। এটা যারা বলেছে তারা জানে না, নয় জেনে শুনে মিথ্যাচার করেছে। আজকে সিপিএম একটা কৌটো নিয়ে সবার কাছে ওপেনলি বলে যে আমাদের নির্বাচনী তহবিলে আপনারা আমাদের কিছু অর্থ সাহায্য করুন, সেই টাকাটা দেওয়া হয়। বা সিপিএমের বিল নিয়ে, আমি তো বলছি সিপিএমের বিল নিয়ে দেওয়া হয়, যে তাকে বিল টাকা দেওয়া হয়, তার পরিবর্তে তাকে একটা রসিদ দেওয়া হয়। এই যে কৌটো কালেকশন করে, পুরো জিনিসটাই অডিট হয়। আজকে তো এত জায়গাতে ইডি, কথায় ইডি, ইনকাম ট্যাক্সের লোক আসছে, কই সিপিএমকে বা কাউকে তো কিছু করতে পারছে না যে এর হিসাব বহির্ভূত টাকা আছে বা এই টাকা, কারণ পুরোটাই আমরা অডিটেড টাকা হয় সিপিএমের, পুরোটাই তার হিসেব দেওয়া হয়। কৌটো কালেকশন হোক কি বিল দিয়ে প্রপার রিসিটের সাহায্যে সেই টাকা নেওয়া হোক, কেউ তো, সিপিএম তো একবারও বলছে না যে কেউ কোনো পলিটিক্যাল পার্টিকে টাকা দেবে না। যেটা সিপিএম বলছে টাকা দেওয়া হোক, কিন্তু কে দিচ্ছে, কত টাকা দিচ্ছে সেটা প্রকাশ করতে হবে। তাতে ভয় কিসের? আমার টাকা নিতে যখন
কোনো অসুবিধা নেই, কার থেকে টাকা নিচ্ছি সেটা প্রকাশ হোক, তাতে অসুবিধা কেন? এই ইলেকটোরাল বন্ড আপনাকে আমি বলে দিচ্ছি পৃথিবীর সবথেকে বড় দুর্নীতি। ইলেকটোরাল বন্ড যদি আজকে আরও আগে এটা বেরোতো তাহলে কিন্তু এই যে লক্ষ লক্ষ এই যে হর্স ট্রেডিং যেটা হয় আমরা ইলেকশনে দেখি, সব কিছু বন্ধ হতো, এত টাকার উৎস। কারণ যখনই এটা প্রকাশ্যে আসবে না, কোনো ব্যবসায়ী বা কোনো বিজনেসম্যান সংস্থা কিন্তু টাকা দেওয়ার আগে ভাববে আমি টাকাটা দিচ্ছি, কিন্তু এটা কিন্তু সবাই জেনে যাচ্ছে আমি এই টাকাটা দিচ্ছি, এবার আমি যে ফেভারটা নেব এই ফেভারটাও কিন্তু জনগণ জানবে, সরকারও ভাববে, যারা বিজনেসম্যান তারাও কিন্তু টাকা দেওয়ার আগে ভাববে। এই দুর্নীতি কিন্তু কমবে, কারণ এই ইলেকট্রাল বন্ডের জন্যই কিন্তু এই যে টাকা বেনামি নামে টাকা দেওয়ার জন্যই কিন্তু এত কেনা বেচা, এত হর্স ট্রেডিং। প্রকৃত ডেমোক্রেসির জন্য কিন্তু ইলেকট্রাল বন্ড সত্যি বন্ধ হওয়া দরকার, বা কারা দিচ্ছে প্রকাশ্যে আসা উচিত। খোদ অর্থমন্ত্রী এবার লোকসভা নির্বাচনে তিনি ভোটে দাঁড়াচ্ছেন না, এবং তার স্বামী বলেছেন যে ভারতের ইতিহাসে সব থেকে বড় দুর্নীতি। স্বাভাবিক ব্যাপার, যে কোনো শিক্ষিত মানে প্রকৃত শিক্ষিত যারা দেশকে ভালোবাসে, যারা দেশের উন্নতি চায়, যারা সংবিধানের পক্ষে, যারা ডেমোক্রেসির পক্ষে, প্রত্যেকে বলবে ইলেকট্রাল বন্ড হলো পৃথিবীর সবথেকে বড় দুর্নীতি। আর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমার মনে হয় না ইলেকট্রাল বন্ডের চেয়ে বেশি বড় দুর্নীতি আর কোথাও হয়েছে। লোকসভা নির্বাচন সামনেই, তরজা তো থাকছে রাজনৈতিক মহলে। এই যে ইলেকট্রাল বন্ড কেন বড় দুর্নীতি, আজকে আমরা এই যে ইলেকশনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, কিন্তু গণতন্ত্রের উৎসবটা যদি পারচেজেবল কমোডিটির জায়গায় চলে আসে তাহলে কিন্তু এটা একটা উৎসব থাকছে না, ডেমোক্রেসিও থাকছে না। তাই তো বলছি ইলেকশনটা হয়ে যাচ্ছে পারচেজেবল কমোডিটি, সেই ক্ষেত্রে কিন্তু এটার উৎসব থাকছে না। এই জন্যই আজকে এই যে গণতন্ত্র নিয়ে আমরা এত বলি, আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে ডেমোক্রেসি বা গণতন্ত্রর, সেই জিনিসটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে যদি আজকে টাকা দিয়েই পুরো ইলেকশনটা হয়। সামনেই লোকসভা নির্বাচন, দেখা যাচ্ছে এক দল থেকে আরেক দলে ঝাঁপ, এবং বিধায়ক থেকে কেউ আবার এমপির প্রার্থী হয়ে যাচ্ছে। তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল আমরা দেখলাম, কি বলবো এটা? দেখুন, এটা এই যে আপনি বললেন না তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এটা হলো একটা দলের দুটো গোষ্ঠী, ঠিক আছে? যা তৃণমূল তাই বিজেপি, যা বিজেপি তাই তৃণমূল। এটা আমি বলছি না, এটা মুকুল রায় বলেছে। তৃণমূলের আমি ঠিক অবশ্যই এইটা এই মুহূর্তে জানি না ওনার প্রেজেন্ট স্ট্যাটাস কি না। উনি তো কুণাল ঘোষ তো বলেছিলেন সপ্তাহে 3 দিন 4 দিন তৃণমূল থাকেন, উনি 3 দিন মনে হয় বিজেপি থাকে, এরকম কিছু একটা বলেছিলেন। মানে এই মুহূর্তে বুধবার দিন উনি কি আমি ঠিক সেটা জানি না, তবে যা তৃণমূল তাই বিজেপি। আমরা দেখছি তৃণমূলের বিধায়ক বিধানসভাতে, কিন্তু লোকসভা ইলেকশনে দাঁড়াচ্ছে কি বিজেপির সাংসদদের জন্য পদে লড়ছে এমপি ইলেকশনে, আবার বিজেপির এমএলএ লড়ছে তৃণমূলের হয়ে এমপি ইলেকশনে। তাই যা তৃণমূল তাই বিজেপি। আজকে আমি দেখলাম যে, দেখুন জাস্ট আমি এটা ভাবি যে লোকের মানে কি করে এটা সম্ভব যে রাজনীতি মানেই যে সব সময় হবে যে আমি ইলেকশনে লড়লেই আমি রাজনীতির সঙ্গে, না, মানুষের ইলেকশনে না লড়েও তো মানুষের সঙ্গে কাজ করা যায়। তা ইলেকশনে লড়লেই যে মানুষের সঙ্গে কাজ করতে হবে তো কোনো নিয়ম নেই। এই যে অর্জুন সিং তৃণমূলে ছিল আর অর্জুন সিংয়ের ছেলে ছিল বিজেপিতে। অর্জুন সিং যেদিনই দেখলাম অর্জুন সিং তৃণমূলের টিকিট পেলো না, সঙ্গে সঙ্গে বিজেপিতে চলে গেল, তৃণমূল বাজে হয়ে গেল। এই যে কালচারটা, এই কালচারটাকে, এই পশ্চিমবঙ্গের এই কালচারটাকেই নষ্ট করে দিয়েছে তৃণমূল আর বিজেপি। এখন মানে একটা জিনিস কি বলুন তো, একটাই পরিবারের ধরুন বড় ছেলে আর মেজো ছেলে, দুজনের মধ্যে ঝামেলা, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে। পরিবারটা একটা, তৃণমূল বিজেপির একটা যৌথ পরিবার, কোনো সময় গোষ্ঠীনন্দে কেউ এই সাইডে নিচ্ছে কেউ ওই সাইডে নিচ্ছে, বেসিক পরিবারটা একই। তাই তৃণমূলকে ভোট দেওয়া যা বিজেপিকেই ভোট দেওয়া হচ্ছে, বিজেপিকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে ভোট দেওয়া। এই প্রসঙ্গ ধরেই বলি, মমতা ব্যানার্জি তিনি সরাসরি মঞ্চ থেকে বলছেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না, বাংলায় সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। কুণাল ঘোষও তাই টুইট করেছেন। দেখুন, আপনাকে আমি একটা কথা বলছি, তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা যেদিন হয়েছিল তারপরে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কাদের সঙ্গে ছিল জানেন? কাদের সঙ্গে ছিল? বিজেপির সঙ্গে ছিল। অটল বিহারী বাজপেয়ীর যখন সরকার হয়েছিল, প্রথমে 98-তে হলো, 13 দিন তারপর মনে হয় 99-তে হলো, মমতা ব্যানার্জি কার সঙ্গে ছিলেন? বিজেপি, মন্ত্রীও ছিলেন। তাহলে আজকে আবার উনি বেরিয়ে এসছেন। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখুন, যারা আজকে আমার একটা সিম্পলি এখানে একটা পরিষ্কার কথা নয়, এটা হতে হবে যে অভিষেক ব্যানার্জি কোনো দুর্নীতি করেনি, নয় উনি দুর্নীতি করেছেন। এর মাঝখানে কিছু থাকতে পারে না। আজকে যদি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার অ্যারেস্ট হতে পারে,
দিল্লির চিফ মিনিস্টার অ্যারেস্ট হতে পারে, অভিষেক ব্যানার্জি, তাহলে কেন অ্যারেস্ট হবে না? তার মানে দুটো জিনিস, নয় উনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, নয় যেহেতু একই পরিবারের লোক আমি অ্যারেস্ট করব না, এর মধ্যে যে কোনো একটা কিছু। আর উনি বলছেন, ওনার দলের যে নেতা কুণাল ঘোষ বলেছে কি, সুদীপ বন্দ্যোপাধ্যায় হলো বিজেপির সব থেকে বড় কাছের লোক, বিজেপি আর তৃণমূলের ব্রিজ হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি বিজেপির সমস্ত ওপর মহলের সঙ্গে ওনার জানাশোনা আছে, সেই কিন্তু তৃণমূলের প্রার্থী। এবং এই কথাটা তাপস রায় বলেছে, তখনও কিন্তু উনি তৃণমূলের এমএলএ। আর এই কথাটা কিন্তু কোনো বিরোধী দল বলেনি, কুণাল ঘোষ বলেছে, তাপস রায় বলেছে। আজকে তাপস রায় তৃণমূলে ছিল, এত দিন অবধি তৃণমূলে ছিল, যেই টিকিট পেল না তখন কিন্তু উনি রেজিগনেশন দিয়ে বিজেপিতে গেলেন। অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি তো উত্তর কলকাতায় পাবো না, আমার তো টিকিট ছাড়া চলবে না, আমাকে তাই বিজেপিতে যেতেই হবে। আর এই কথাগুলো কিন্তু কোনো বিরোধী দলের লোকেরা বলছে না, সিপিএম বলছে না, কারা বলছে? তৃণমূলের লোকেরাই বলছে। যে আজকে দেখা যাচ্ছে যে তৃণমূলের বিজেপির যে এমএলএ সে হয়ে যাচ্ছে তৃণমূলের এমপির ক্যান্ডিডেট। কী করে হচ্ছে? একটু যদি নৈতিকতা থাকে সে রেজিগনেশন দিয়ে আসতে পারত, সে তো রেজিগনেশন দিয়ে আসেনি। তার মানে কি, আমি একদিকে এমপিও থাকবো আরেকদিকে এমএলএও থাকবো, দুটো জায়গায় পা দিয়ে, কারণ দুটো দলই তো এক। এটা সবাই জানে, দুটো দল এক, দুটো দলের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নেই। আজকে তৃণমূল হতোই না যদি অটল বিহারী বাজপেয়ী সরকারে শরিক না হতো, তাহলে উনি কোনোভাবেই তো এখানে আসতেন না। অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা কলকাতা হাইকোর্টে চলছে, তোমরা লড়ছো। অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি হিসেবে তিনি একাধিক রায় দিয়েছেন, তিনি এখন বিজেপিতে গেছেন। আগেও তিনি অনেক তৃণমূলের বিরুদ্ধে অনেক কড়া মন্তব্য করেছেন, এবার কিন্তু রাজনীতির ময়দানে নেমে মন্তব্য করতে গিয়ে একবারে নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে। দেখুন, উনি এই যে প্রথমেই আপনি বললেন উনি অনেক রায় দিয়েছেন, উনি যখন রায় দিয়েছেন উনি বিচারপতি হিসেবে রায় দিয়েছেন, আমি রায়কে স্বাগত জানাই। আশা করব উনি যদি ইলেকশনে লড়ছেন বিজেপির হয়ে, উনি কোন দল করবেন, বিজেপি, তৃণমূল না কী করবেন, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আশা করব উনি যেই দলে গেছেন, কারণ সেই দলও তো দুর্নীতির বাইরে না, যথেষ্ট দুর্নীতিগ্রস্ত দল, সেই দলে থেকে উনি যদি দুর্নীতিতে লড়াই করতে পারেন, ওনাকে আমি স্বাগত জানাবো এবং ওনার সঙ্গে থাকবো, উনি যদি ওই দলে গিয়েও দুর্নীতির সঙ্গে লড়াই করতে পারে। আর এই যে আপনি বলেন ইলেকশন কমিশন, ওনাকে বলেছেন শুভেন্দু কি করেছে, শুভেন্দু অধিকারী কি টাকা নিয়েছে, এরকম তার কি প্রমাণ আছে? আমি সেটাই প্রথমে বললাম, যে তাই জন্য আমি একটা শব্দ ব্যবহার করলাম, যদি, তাহলে তো আমি বলতাম উনি ওখানে গিয়েও করছেন। আর ওনাকে যে ইলেকশন কমিশন শোকজ করেছে, যে কেন, দেখুন উনি যে কথা বলছেন, তাতে যদি ইলেকশন কমিশনের মনে হয়ে থাকে যে উনি যে কথাটা বলেছেন সেটা সঠিক কথা বলেননি বা নির্বাচনী বিধির বাইরে গিয়ে কিছু বলেছেন, পার্সোনাল কাউকে অ্যাটাক করেছেন, ইলেকশন কমিশন বুঝবেন ওনাকে শোকজ করেছে, উনি তার উত্তর দেবেন, তা তখনই দেখা যাবে। এবং এটা তো নতুন না, এটা তৃণমূল বিজেপির কালচার। আমরা দেখেছি দিলীপ ঘোষের ভাষা কি, আমরা দেখেছি মমতা ব্যানার্জির ভাষা কি, অভিষেক ব্যানার্জির ভাষা কি, এটা কালচার। পশ্চিমবঙ্গের রাজনীতির কালচারটাই আজকে এই দুটো দল নষ্ট করে দিয়েছে। আজকে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল তখনও তো অপোজিশন ছিল, একটা রাজনৈতিক সৌজন্য বলে কিছু নেই। আপনাকে আমি বলছি, আমরা শুনেছি আমাদের বড়দের কাছ থেকে যে জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, বিধান রায়, এনাদের সঙ্গে কীরকম সম্পর্ক ছিল, প্রমোদ দাশগুপ্ত বা সাবসিকুয়েন্টলি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সৌমেন মিত্র বা প্রিয়রঞ্জন দাস মুন্সি, এদের মধ্যে একটা রাজনৈতিক ইভেন আপনাকে আমি বলছি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বিরোধী দলের যা সম্পর্ক ছিল, বা অটল বিহারী বাজপেয়ী যখন বিরোধী দলে ছিলেন তখন ওনার সঙ্গে শাসকের যা সম্পর্ক ছিল, এখন আপনি সেটা কোথায় দেখছেন? পশ্চিমবঙ্গে তো ধূলিসাৎ হয়ে গেছে। কারণ বেসিক্যালি তৃণমূল আর বিজেপি যেটা চেষ্টা করছে, যে মানুষকে অশিক্ষিত রাখতে হবে, মানুষকে ধর্ম নিয়ে ব্যস্ত রাখতে হবে, যাতে নিত্য প্রয়োজনীয় ইস্যুতে মানুষ কথা না বলতে পারে, পেট নিয়ে, তাদের খিদে নিয়ে, তাদের খাওয়া দাওয়া বাসস্থান নিয়ে কথা বলতে না পারে, ধর্ম নিয়ে ব্যস্ত রাখতে হবে, আর কালচারটাকে নষ্ট করতে হবে। আমি যদি একটা মানুষের, একটা সমাজের কালচার নষ্ট করে দিতে পারি, তাহলে আমি একটা সমাজকে নষ্ট করে দেব। তাই জন্যই আপনি দেখুন কয়লা দুর্নীতি হয়েছে, গরু পাচার দুর্নীতি হয়েছে, শিক্ষা দুর্নীতিটা কেন হয়েছে? শুধুমাত্র যে শুধু টাকা নেব বলে না, শিক্ষা হলো একটা সমাজ গড়ার একটা ব্যবস্থা। আমি যদি ওই ব্যবস্থাটা থেকে, সমাজ গড়ার ব্যবস্থাটা দিয়েই যদি আমি দুর্নীতি ঢুকিয়ে দিতে পারি, সমাজটাই নষ্ট হয়ে যাবে। এবং এই যেটা করেছে, আগামী কত প্রজন্ম এর জন্য সাফার করবে, এটা
মানে আপনারা ভাবতেও পারছেন না যে কিভাবে সাফার করবে। এবং এটাতে তৃণমূল এটাই চাইছে যে যেভাবেই হোক এই সমাজ গড়ার ব্যবস্থাটা থেকে আমরা দুর্নীতি করে দেবো, যাতে করে কালচারটা নষ্ট হয়ে যায়। এবং এর সঙ্গে বিজেপির পূর্ণ সহযোগিতা আছে। তা না হলে এত দুর্নীতি হচ্ছে, একটাও লোক যে দুর্নীতির মাথা, যেখানে টাকা গেছে, যেখানে যে তৃণমূল দলে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা ছাড়া একটা লোক এই চেয়ার থেকে অন্য চেয়ারে বসতে পারে না, আর এত বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির প্রসিড এদের কাছে যায়নি, এটা হতে পারে না। সব জেনেও কিন্তু আজকে এরা বাইরে, কারণ এদের মূল লক্ষ্যই হলো তৃণমূল বিজেপি কালচারটা নষ্ট করা। আর কালচার নষ্ট করার জন্য বিজেপির হয়ে কাজ করছে পশ্চিমবঙ্গের তৃণমূল। দাদা, একটা বিষয় যেটা আপনি বারবার বললেন যে এই তৃণমূল বা বিজেপি কেউ এক আলাদা নয়, একই পরিবার। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি এই যে শিক্ষা দুর্নীতিতে একাধিক রায় দিয়েছিলেন এবং সেই রায়ে কিন্তু কোথাও গিয়ে আশার আলো দেখছিল যোগ্য চাকরি প্রার্থীরাও। তিনি যখন বিজেপিতে গেলেন, আপনি তো বললেন যে বিজেপিও কিন্তু দুর্নীতির আর এক রূপ। হতাশ হয়েছিলেন কোথাও গিয়ে বিজেপিতে তার যোগদানের কথা শুনে? আমি আবারও বলছি যে উনি যখন বিচারপতি হিসেবে রায় দিয়েছিলেন, সেই মামলা যখন আমরা করেছিলাম, ওনার কাছে আমরা কাগজপত্র দেখিয়েছি। উনি কাগজপত্রে দেখে মনে হয়েছে দুর্নীতি, উনি যথেষ্ট মানে অ্যাক্টিভ রোল প্লে করেছেন, জাজমেন্ট দিয়েছেন, স্বাগত জানাচ্ছি। কিন্তু উনি কোন রাজনৈতিক দল করবেন এটা ওনার ব্যক্তিগত ডিসিশন। আজকে যে জাজমেন্টগুলো উনি দিয়েছেন, সেই জাজমেন্টে এটা পরিষ্কার দুর্নীতি হয়েছে। এবার ওনার মনে হয়েছে না, আমি বিজেপি করব, কারণ বিজেপি দুর্নীতিগ্রস্ত দল না। আমি তাই জন্য বললাম আমি অপেক্ষা করে থাকবো যে উনি বিজেপিতে গিয়েও সঠিক এই রকমভাবেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারেন কিনা। যদি পারেন, সবাই, সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মানুষ ওনাকে সাপোর্ট করবে। আর এখানে আমার অবাক হওয়ার কিছু নেই, কারণ আমি ওনাকে একমাত্র ওনাকে আমি দেখেছিলাম বিচারপতি হিসেবে। উনি এখন প্রাক্তন বিচারপতি, আর প্রাক্তন হয়ে যাওয়ার পর উনি ওনার নিজের জীবনে, পার্সোনাল জীবনে কি করবে না করবে, তার সঙ্গে তো ওনার বিচারপতির সত্তার কোনো সম্পর্ক নেই। তাই আমি এখানে একদমই অবাক হইনি। আর উনি বিচারপতি হিসেবে যে রায় দিয়েছেন, সেই রায় নিয়ে আমি বলবো যথেষ্ট সঠিক, কারণ সেটা সুপ্রিম কোর্ট অবধি অ্যাফার্ম হয়েছে।